আমরা যারা হাউসওয়াইফ আছি বা গ্রামের গৃহবধূ আছি তাদের জীবনের অর্ধেকটা সময়ই কেটে যায় ঘর আর রান্নাঘরের মধ্য দিয়ে। তো যাই হোক, ঘর দিয়েই শুরু করেছি। যেখানেই থাকি না কেন সব কিছু কিন্তু নিজের মতো করে পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন রাখতে হয়। কিছুই আমাদের না, তারপরেও আমাদের মতো করেই জীবনটাকে চালাতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনাদের নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমাদের নারীদের জীবনটা শুরুই হয় আসলে মানিয়ে নিতে, তাই না আপুরা? একটা কথা একবার যদি ভেবে দেখি তাহলে কিন্তু আমাদের জীবনটা ঘরের মধ্যেই ম্যাক্সিমাম সময়তে বন্দি থাকে। আমরা যারা গৃহবধূ আছি, আমরা যারা হাউসওয়াইফ আছি, যারা বাহিরে কোনো জব করি না, কোনো কাজের সূত্রে, বিশেষ কোনো কাজের সূত্রে ছাড়া আমাদের বাহিরে যাওয়া হয় না, সেই আপুদের কথা বলছি। যে আপুরা তো জব করে, তারা তো করে, তারা যে জব করে খুবই সুখে থাকে সেটাও না, তাদেরও কষ্ট হয়। তবে আমরা যারা একদমই বাহিরে যায় না বা বিশেষ কোনো কারণ ছাড়া বাহিরে যায় না, কোনো কিছু বাহিরে যে করি না, তাদের জীবনটা কেমন হয় বলেন তো? তো সব কিছু মিলাই না সব কিছু আমাদেরকে মানিয়ে নিতে হয়। আমাদেরকে এটা মেনে নিতে হয় যে সব কিছুই আমার, কিন্তু আদৌ আমার আমার বলে কিছুই নাই। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে আমি আমার ঘরের যে সিঙ্গোনিয়াম প্ল্যান্টটা আছে ওই প্ল্যান্টটার কাছে না বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম। ভালো লাগতেছিল, একটা নতুন পাতা ছাড়তেছে, নতুন একটা পাতা বের হয়েছে মানে সিঙ্গোনিয়াম প্ল্যান্ট থেকে। আর স্নেক প্ল্যান্ট থেকে তো পাতা বের হয়, আমার কাছে বেশ ভালো লাগে। এটা না ইনডোর প্ল্যান্ট, আর ঘরের মধ্যে রাখতে আমার ভীষণ ভালো লাগে। যখন ওরকম সুযোগ সুবিধা হবে, ওরকম পরিবেশ পরিস্থিতি হবে, তখন আমি আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো। যাই হোক, এখন যেমন আছে তেমনই মানিয়ে নিয়ে চলতে হবে। আমি যদি বেশি আশা করি সেটা তো আর হবে না। যেটা আছে সেটাকে মানিয়ে নিয়ে থাকার নামই হচ্ছে সুখে থাকা। সুখে থাকতে আহামরি কোনো কিছু লাগে না, অট্টালিকা লাগে না। যা আছে তা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে একজন সুখী মানুষ। সুখী মানুষের কিন্তু কখনোই বেশি কিছু ছিল না। সুখী মানুষ যে ছিল তার কিন্তু একটা মাত্র ছিঁড়া জামা ছিল। তো সুখী মানুষের কাছ থেকে আর কি নেওয়া যায় বলেন তো? তো যাই হোক, আলহামদুলিল্লাহ 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 আমি আবারও বলবো, সুখে আছি, ভালো আছি। আল্লাহ দুটো হাত দিছে, পা দিছে। হয়তো আল্লাহ তাআলা লাখ লাখ টাকা দেয়নি বা অট্টালিকা দেয় নাই, বিল্ডিং বাড়ি দেয় নাই, তবে না সব কিছু মিলাইয়ে তার মধ্যেও অনেক সুখে আছি। কোনো ঝামেলা নাই, গ্যাঞ্জাম নাই, কোনো বিপদ নাই, সব কিছু মিলাইয়া বেশ ভালো আছি। আমার কাছে মনে হয় গাছতলায় থাকি আর পাঁচতলায় থাকি, মানসিক শান্তিটা হচ্ছে আসল। আপনি পাঁচতলায় আছেন, আপনার ভিতরে শান্তি নাই, অশান্তি, তবে আপনি গাছতলায় আছেন, দুমুঠো ভাত খেয়েও পরিবার পরিজন প্রিয়জন নিয়ে সুখে আছেন, এটাকে আমার কাছে সুখ মনে হয়। অনেক অনেক মানুষ আছে যে শুধু চায়, আরও খায়, আরও পায়। এই ধরনের মানুষ যারা আছে তারা হয়তো কখনো সুখী হতে পারে না। আমি কিন্তু বেশ কিছু কাজ করে নিয়েছি। চিঙ্গোনিয়াম প্ল্যান্টের কাছে কিছুক্ষণ বসেছিলাম, এরপরে ঘরটা খুলে কিছুক্ষণ মেশিনে কাজও করেছি, একটা 3 পিস বানাইছি। খুব ভোরবেলাতে কিন্তু 5টা বাজে উঠেছি। তারপরে দরজা খুলছি, তা দরজা খুলে এরপরে ঘরের মধ্যে টুকিটাকি যে কাজ ছিল সেগুলো করেছি। একটা 3 পিস বানাতে আমার আপুরা জানেন, যারা কাজটা করেন তারা তো জানেন বেশ কিছু সময় লাগে। একদম একটা 3 পিস আপনি চাইলে মন চাইলেই 5 মিনিটে বানাতে পারবেন না, বেশ ভালো আকারে কিন্তু সময় লাগে। যে ভালো, খুব দক্ষ, সে হয়তো আধা ঘন্টায় বানাতে পারবে, তবে আমার কাছে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগছিল একটা জামা এবং একটা সালোয়ার
এরপর আবার তো নিজে কাটছি, প্রায় 2 ঘন্টা সময় লাগছে। 3 পিসটা বানাই। ঘরের মধ্যে আরও কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছিলাম আলনাতে। আলনাটা ওই সাইড থেকে এই পাশে নিয়ে আসছিলাম, কারণ আমি দাঁড়ায় দাঁড়ায় না কাপড়গুলা গুছাতে পারতাম না, বিরক্ত লাগতো। তো ওই সব সময় না খাটের উপরে বসে বসে ভাঁজ করতে হইতো। তো ভাবলাম যে এই পাশে যদি নিয়ে আসি তাহলে ভাঁজ করতে আমার আরও বেশ সুবিধা হবে এবং ভালো লাগবে। দাঁড়ায় দাঁড়ায় আমি ভাঁজ করতে পারবো বা ক্যামেরাটাও অন্য সাইডে নিতে পারবো। তো সে কারণে আমি মূলত আলনাটা এই সাইডে নিয়ে আসি। এরপরে আমি ভাবলাম যে বিছানাটা গুছাইছিলাম, তারপরে একটু এলোমেলো লাগতেছিল, বাবু আসছিল, খেলা করছে। তো ভাবলাম যে বিছানাটাও একবারে গুছিয়ে ঘর থেকে একদম বের হব। এরপরে যাই বাহিরের যে কাজ আছে সেগুলো করব, কারণ বাহিরে যদি একবার বের হই তাহলে সহজে আর ঘরে আসা হবে না, যেহেতু এটা গ্রামের বাড়ি। গ্রামের ঘরের কাজ একরকম, বাহিরের কাজ হয় আর এক রকম। বাহিরে বিভিন্ন ধরনের কাজ থাকে, সেগুলা যেমন ওয়াশরুম বলেন, গোসলখানা বলেন, সব কিছু কিন্তু বাহিরে, ভিতরে না যে আমি একবারে ভিতরের কাজ ভিতরে থেকেই করতে পারবো, এটা ওটা করব। যেহেতু বাহিরে রান্নাঘর, বাহিরে উঠান ঝাড়ু দিতে হবে, বা রান্নার সমস্ত আসবাবপত্র বা যেমন খড়ি এ ধরনের জিনিস কিন্তু বাহিরেই থাকে, তো সেগুলো নিতে হবে। তো ভাবলাম যে আগে আমি ঘরের ভিতরটা গুছিয়ে রেখে তারপরে বাহিরে যাই, যাতে আমার ঘরের টেনশনটা না থাকে। সকালবেলা ঘরের যে কাজগুলো ছিল সেগুলো আমি শেষ করে নিয়েছি। একটা 3 পিস বানিয়েছি, ঘরের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম, সময় কাটাইছি। প্রায় 5টা বাজে ঘুম থেকে উঠেছিলাম, তবে 7:30টার পরে আমি ঘর থেকে বের হই। এরপরে নিজে ফ্রেশ হয়েছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে, মুড়ি ছিল তো ঘরে, শুকনা খাবার থাকে, একটু শুকনা খাবার খেয়ে এক গ্লাস পানি খেয়ে তারপরে অন্যান্য কাজ শুরু করেছি। তো ঘরের ফাইনাল লুকটাই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওইখানে একটা গামাজুনি দেখতেছেন, ওটা কিন্তু আমি আমার নিজের হাতেই বানাই। আবার আমার গায়ে যত 3 পিস থাকে এগুলোও আমি আমার হাতে বানাই। আমার আমার ঘরে যে কাঁথাগুলো আছে, বিছানার বালিশের কভার, কাঁথা, তারপরে আমার গায়ে দেওয়া 3 পিস, সব জিনিসটা আমি নিজে হাতেই করি। এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। এই মুহূর্তে যেহেতু আমার কাছে বেবি আল্লাহ তাআলা দেন নাই, তো আমার সময় কাটানোর জন্য হলো আমি এই কাজগুলো করে থাকি। আমার সংসারটা খুব বেশি বড় না, সবেমাত্র সংসারটা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি আছে, বাবা মা তিনারাও বেঁচে আছেন, তাদেরই সংসার। আমার বলতে আমার কিছুই নাই। আমার বলতে আমি আছি হয়তো বা দুনিয়াতে, সবই আছে, তারপরেও সব কিছু কি আমার না। বাবা মা যেহেতু আছে, শ্বশুর শাশুড়ি আছে, তো সেক্ষেত্রে কিন্তু সংসারটা তাদের। আমি কিন্তু ওইভাবে বুঝে পড়ে নেই নাই, বা আমার ঘাড়ে সমস্ত দায় দায়িত্ব পড়ে নাই। যারা আপুরা সংসার চালায়, যাদের ঘাড়ে দায়ী দায়িত্ব আছে, তারা কিন্তু জানে যে কতটা ঝামেলা। আলহামদুলিল্লাহ এই ঝামেলাগুলো আমার এখনও পোহাতে হয় না। আমাদের যেটা প্রয়োজন, যেটা করার, সেটা তাদের কাছ থেকে পরামর্শ নিই, আমরা করি, আমি এবং আমার হাজব্যান্ড আমাকে বলে, আমার কথা শুনে, বা আমি যে কাজগুলো করার চেষ্টা করি সেগুলো করতে দেয়। আগে অনেক সময় দিত না, তবে দেয়। যাই হোক, সব মিলিয়ে আমরা সবাই মিলে যে কোনো একটা কাজ করি। তবে ওই যে দায়িত্ব, যে একটা বিষয়, ওইটা আমার হাজব্যান্ডের ঘাড়েই এখনও যায় নাই। আমার ঘাড়ে তো অনেক পরের কথা, সেটা অনেক পরে আসবে। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি এখনও কিন্তু সুস্থ এবং ইয়াং আছে। বয়স হইলেও না, দেখতেই বেশ ইয়াং দেখায়। আলহামদুলিল্লাহ তারা দুজনই ভালো আছে। এখনও তারা কিন্তু সংসারের অর্ধেকটা দায়িত্ব বা টাকা পয়সা সব কিছু তারাই ম্যানেজ করে, তারাই সব কিছু করে। তো সেক্ষেত্রে আমার সংসার কিন্তু নতুন। আমি যখন সংসার করব, পরিপূর্ণ সংসার করব, আমার যখন বাচ্চা হবে, তখন কিন্তু দিনগুলো অন্যরকম হবে। এখন দিন আছে একরকম, তাদের সংসার, তখন দিনটা কিন্তু অন্যরকম হবে। তো যাই হোক, সব মিলিয়ে ভালো আছি। নিজে যতটুকু পারি টুকটাক করতে থাকি। আমার শ্বশুর, সে কিন্তু আমাদের ঘরের বিভিন্ন জিনিস আগে থাকতেই এনে রাখে, যেমন ধান, পেঁয়াজ। আমরা কিন্তু কেনা খড়ি বা কেনা জ্বালানি ব্যবহার করি, সেগুলো সব সময় সে সব কিছু আগে সংরক্ষণ করে রাখে। যে কোনো জিনিস আমার লাগবে, সেই জিনিসটা লাগার আগেই আমার ঘরে উপস্থিত আছে। তাহলে কি আমি বলবো না যে আলহামদুলিল্লাহ, আমার একটা 3 পিস বানাতে হবে, সেটা আমি নিজেই বানাতে পারি। এখন আনছি, আধা ঘন্টা পরে আমি বানিয়ে পড়তে পারবো। তখনও কি আমি বলবো না যে আলহামদুলিল্লাহ। আমার ঘরে একটা গামাজনির দরকার, আমি নিজে হাতে বানাই।
তখনও তো আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আমার কারো কাছে যাইতে হয় না, আমিই পারি। একটা মরিচের জন্য কখনো আমরা কারো কাছে যাই না, মানে সবসময় মানে বলি না যে যেটা প্রয়োজন সেটা আমার শ্বশুর বলে, মানে আব্বা বলে যে দেখো যেটা প্রয়োজন হবে সেটা 5 দিন আগে বলবা, যাতে আমি এনে রাখতে পারি, তোমার জন্য কখনো কারো কাছে না যেতে হয়। আমার শাশুড়ি সেও এই কথাই বলে, দেখো যেটা ফুরাবে ফুরানোর 10 দিন আগে বলবা, যেন কারো কাছে যাইতে না হয় বা সময়ের আগে যেন তুমি যে কোনো জিনিস পাও। এই কারণে বলি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি। উঠোনটা ঝাড়ু দিয়ে এরপরে সকালবেলা আমি একটু বউয়া ভাত রান্না করেছিলাম। আজকে বউয়া ভাতের মধ্যে না মসুরের ডাউল দিছি, আর এরপর একটু হলুদের পরিমাণটা বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যে খিচুড়ি। বউয়া ভাত আর বউয়া ভাত নাই। এরপরে খাওয়া শেষ করে সকালের নাস্তাটা শেষ করে আমি সরাসরি চলে আসছি রান্নাঘরে। আপনারা কে কে আমার মতো এরকম জিরা শুকনো খোলাতে, মানে শুকনো কড়াইতে টাইলে বা ভাজা ফ্রাই করে বা রোস্ট করে পাটাতে এরকম গুঁড়ো করে রাখেন? আমার কিন্তু মনে হয় যে ফ্রিজে রাখার থেকে জিরা যেটা আছে, এই জিরাটা যদি আপনি একটু রোস্ট টাইপ করে যদি পাটায় বেটে গুঁড়ো করে রেখে দিতে পারেন, মানে পাউডার করে যদি রেখে দেন না, তাহলে পরিমাণেও কম লাগবে এবং এর টেস্টটাও কিন্তু অন্যরকম। সবটাই তো আর গুঁড়া দেওয়া যায় না, কিছুটাই গুঁড়া দিতে হয়, কিছুটা ফিনিশ বাটা যে আছে ওইটা দিতে হয়। তো এক এক সময় এক একটা, তবে আমি বিশেষ করে এই রান্নার শেষে মানে জিরার গুঁড়াটা দেই, এটার ফ্লেভারটাও খুব সুন্দর থাকে এবং কম পোড়ায়। জিরা কিন্তু বেশি খাওয়া ভালো না, কোনো মশলাই অতিরিক্ত খাওয়া ভালো না। আমি কিন্তু সব সময় একদম খুবই কম মশলা খাই, এতে করে না আলহামদুলিল্লাহ আমরা সুস্থ থাকি। অতিরিক্ত মশলার কারণে কিন্তু আপনার হার্ট ব্লক হয়ে যাবে এবং শরীরের বিভিন্ন রোগ বাসা বাঁধবে। যত সম্ভব চেষ্টা করবেন যে কম মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য। আমি কিন্তু খুব কম মশলাযুক্ত খাবার খাই, তবে মাঝে মাঝে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। ওইটা হচ্ছে তরকারির উপর ডিপেন্ড করে যে কোন তরকারিতে কতটুকু পরিমাণ তেল দিব। যেমন উস্তে করলা যেটাই বলেন, এই টাইপের সবজি ভাজতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তবে অন্যান্য সবজি যা আছে সেটা কিন্তু রান্না করতে গেলে এতটা তেল লাগে না, বিশেষ করে ঝোল তরকারিতে তেলের পরিমাণটা একটু কম দিলে চলে। তবে ভাজি কিংবা চচ্চড়ি এগুলো রান্না করতে গেলে না তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে। আর আমি বিশেষ করে ঝোল তরকারি খাই, কারণ খুব বেশি ভালো লাগে না ভাজি তরকারি খাইতে। আর ভাজি তরকারিতে কিন্তু গ্যাস্ট্রিকের পরিমাণটা বেশি থাকে, যেহেতু এটা তৈলাক্ত খাবার আর শুকনা জাতীয় খাবার, আপনার কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর ঝোল তরকারিতে কিন্তু আপনি যদি খুব কম মশলা দেন কিংবা শুকনো মরিচ ব্যবহার না করেন, একদম সিম্পল সাদামাঠাভাবে রান্না করেন, সেই খাবারটা খেয়ে দেখবেন আপনি কিন্তু সব সময় সুস্থ থাকবেন। আমি কিন্তু রান্নাবান্না শেষ করে দুপুরে গোসল শেষ করে এরপরে দুপুরে খাবারটাও খাওয়া শেষ করে নিয়েছি। এরপরে বিকালবেলাতে মুরগিগুলা বা এই যে পুকুরের সাইডে না ওরা এইভাবে খাবার খাচ্ছিল, তো আমার কেন জানি ভয় লাগতেছিল যে ব্যাঙ আছে, এই বাচ্চাগুলো নিয়ে যাবে। ব্যাঙে কিন্তু বাচ্চা নাই, কয়েকবারই বাচ্চা নিয়ে নিয়ে ডুব দিয়ে চলে গেছে। অন্য সাইডে বেজি আছে, বেজিতেও বাচ্চা নাই। এখন তো বর্ষার সময়, কুকুরেও ভীষণ জ্বালাতন করে। ওদেরকে ডেকে এনে খাবার দিচ্ছিলাম। এই যে বিকালবেলা পরিষ্কার উঠোনে ওরা যখন হাঁটাহাঁটি করে না, বেশ ভালো লাগে। আমাদের উঠানটা কিন্তু খুব যে ছোট মনে হয় তা না, উঠানটা কিন্তু বেশ বড় আছে, প্রায় 20% নিয়ে বাড়িটা। সেখানে কিন্তু উঠানটা বেশ ভালো পরিমাণে বড়। যদি কাঠা হিসাব করি তাহলে মনে হয় 10 কাঠার উপরে হবে, কারণ হিসাবটা কিন্তু একটু ভিন্ন। যারা শতাংশ বা কাটার হিসাব বুঝেন তারা তো জানেন। তো যাই হোক, মুরগিগুলোকে ডেকে এই যে এইভাবে প্লেটে করে খাবার দেওয়া হয়েছে। মা বিশেষ করে অনেক বেশি খাবার দেয় মুরগিরে। আমার এত বেশি খাবার দেওয়া পছন্দ না, কারণ ওরা তো বাহিরের খাবারও খায় এবং যদি ঘরের খাবার একটু কম দিই তাহলে ভালো হয়। তো যাই হোক, আমার ভিডিওটাতে এখনও যারা দেখতেছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। এবং আমার চ্যানেলটা কোনো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা অন করে রেখে দিতে পারেন। এতে করে আমি যখন ভিডিও দেব আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন।
বিকাল হোক আর যখনই হোক হাঁসগুলো না পানি পাইলে আর আসতে চায় না। এই যে পানির মধ্যে হাঁসগুলো আছে। আর এদিকে আমি লক্ষ্য করতেছিলাম কোন সবজিটা কালকে খাওয়া যায়। কালকে খাওয়ার উপযুক্ত একটা সবজি আছে, সেটা হচ্ছে এই যে নারকেল গাছ আর কলা গাছের ফাঁক দিয়া একটা সবজি দেখা যাচ্ছে, সেটা কিন্তু কলার মোচা। এই কলার মোচাটাই রান্নার উপযুক্ত। তো ভাবতেছিলাম আসলে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হয়, গৃহিণী যারা আছি আমরা, গ্রামের গৃহবধূ যারা আছি বা হাউস ওয়াইফ যারা আছি, তাদের কিন্তু সবসময় লক্ষ্য করতে হয় আজকে রান্না তো করেছি, তবে কালকে আমরা কি রান্না করব, এই কথাটা কিন্তু আমাদের সব সময় মাথাতে রাখতে হয়। তো এই যে গাছের সাইডে দুটো ধুন্দল আছে, এগুলো বড় হয় না, এগুলো খাইতে আরও 2-4 দিন সময় লাগবে। তবে এইখানে কিন্তু একটা কলার মোচা আছে, কলার মোচাটা রান্না করা যাবে। এটাও কিন্তু আমার বাড়ির সবজি। পেঁপে আছে, একদিন পেঁপে রান্না করা যাবে। এইগুলা খাইতে খাইতে না আবার দেখা যাচ্ছে যে কোনো একটা সবজি, পুঁই শাক অথবা ধুন্দল, এটা দিয়ে আবার রান্না করা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।